প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন আজমল হোসেন পাইলট, সাবেক সহসভাপতি জাতীয়তাবাদী ছাত্রদল, রয়েছেন আলাউদ্দিন মোহাম্মদ, বাংলাদেশ নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব। আপনাদের দুজনকেই স্বাগত। আজমল হোসেন পাইলট, জুলাই সনদের বাস্তবায়ন নিয়ে এখনো একটু জটিলতা রয়ে গেছে। আর কি সমাধান হবে আমরা জানি না, কিন্তু সমাধানের পথ খুঁজছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ বলেছেন যে জুলাই সনদের বাস্তবায়ন কিভাবে করা যায় তার মধ্যে গণভোটের বিষয়টি আলোচনা রয়েছে। তো সবচেয়ে বড় খবর হলো সেটি হলো যে বিশেষজ্ঞদের নিয়ে কথা বলছে এই জাতীয় ঐকমত্য কমিশন। 6 জন বিশেষজ্ঞ অলরেডি তারা কথা বলেছে। তারা বলছে এই বিশেষজ্ঞের মতামত তারা রাজনৈতিক দলগুলোর কাছে পাঠাবে, তখন যে মতামত আসবে সেইটা নিয়ে আলোচনাটা হবে। আপনারা জানেন যে মূলত আইনি বাধ্যবাধকতা কি হবে সেটি হলো মূল বিষয়। এনসিপি এবং জামাত চাচ্ছে যে আগেই সেটার একটা আইনি ভিত্তি তৈরি হোক, আর বিএনপি বলছে যে সেগুলো সংসদের সমাধান হবে। আবার সংসদের সমাধানের জন্য 2 বছর মেয়াদও দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই মেয়াদ নিয়েও আপত্তি রয়েছে জামাত ইসলামী, এনসিপি সহ আরো কয়েকটি দলের। কি বলবেন? আমাদের আসলে বহু কাঙ্ক্ষিত জুলাই যে সনদ ঘোষণাপত্র, এটা অনেকেই অনেক সময় চিন্তা ভাবনা করছে যে এটা হয়তো হবে না বা হচ্ছে না কেন, বা 5ই আগস্টের ভিতরে এটা হয় কিনা, এরকম একটা দোয়াশার মধ্যে সবাই ছিল। এখন যেভাবেই হোক একটি ঘোষণাপত্র এই দেশের ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ঘোষণা করেছেন। এখন বাস্তবায়নের যে ব্যাপারটা আসছে, এই দেশে কিন্তু সংবিধান স্থগিত করা হয়নি। সংবিধান মেনেই কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট করা হয়েছে। এবং সংবিধানের মধ্যে আপনি যেটা দেখবেন সেটা হলো যে মানুষের ভোটের মাধ্যমে, প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি আসবে। পরবর্তীতে যারা 1/3 বা 1/3 ভোট যারা পাবেন, সংখ্যাগরিষ্ঠতা পাবেন, তারা কিন্তু ওই বিষয়টাতে তারা হাত দিতে পারবে। এখন এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, তাদের কতটুকু এখতিয়ার আছে এটা বাস্তবায়ন করার, এই প্রশ্নটা কিন্তু বিএনপি বারবার উঠাচ্ছে। বিএনপি এই জন্যই বলছে যে একটা সংসদ নির্বাচন হোক, তারপরে সংবিধানের মাধ্যমে বা সাংবিধানিকভাবে এই প্রক্রিয়াটাতে আমরা যাই। যাওয়ার পরে এটা যে ঘোষণাপত্রটা আসছে, যে সনদটা আমরা ইতিমধ্যে জাতির সামনে উপস্থাপিত হয়েছে, সেটার বাস্তবায়ন হোক। এটা খুব একটা অযৌক্তিক না। এটা রাজনৈতিকভাবে বলেন বা ব্যক্তিগতভাবে বলেন। এখানে একটা প্রশ্ন রয়েছে মোটা দাগে, সেটা হলো আপনি জানেন বিএনপি মৌলিক অনেকগুলো বিষয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে। হ্যাঁ, নোট অফ ডিসেন্টের অর্থ হলো যে আমি এর সাথে একমত নই। এখন আপনি দেখেন কি পরিমাণ নোট অফ ডিসেন্ট আছে আর কি পরিমাণ তারা মৌলিক বিষয়গুলিতে রয়েছে। মৌলিক বিষয়গুলির মধ্যে আসলে নোট অফ ডিসেন্ট রয়েছে। ছোটখাটো বিষয়গুলো পরেও কিন্তু আপনার যে 6টা কমিশন, 6টা কমিশনের সাথে বারবার দফায় দফায় এই আপনার পার্টিগুলা বসতেছে। বসার পরে কিন্তু একটা জায়গাতে কিন্তু আসছে, আপনার কিন্তু আসতে হবে। এই বিষয়টা কি হবে বলুন তো? সেটি হলো যে রাজনৈতিক দলগুলো শেষ পর্যন্ত এই ধরনের আলোচনা বাস্তবায়ন করে এমন নজির খুব কম। নজির তো এই যে আস্থাহীনতা, এটার কারণে কিন্তু সবাই চাচ্ছে যে এর আগে এটা আইনি ভিত্তি তৈরি হোক। এর আগে আপনি যে আইনি ভিত্তিটা তৈরি করবেন, কিসের ভিত্তিতে করবেন? সেটা গণভোট হতে পারে। গণভোট যদি হয়, সেদিকে সরকার যাচ্ছে না কেন? এখানে সরকারেরও কিন্তু একটা ভাবনার বিষয় থাকে। এটা তো আমি উপস্থাপন করবো না যে একটা গণভোট দেন। সরকার যদি মনে করে যে এটা বাস্তবায়ন করাটা খুব জরুরি এবং পরবর্তী সরকার যেই আসুক তার উপর একটা আস্থার সংকট কাজ করে, তো সেই ক্ষেত্রে না আপনি গণভোটের ব্যাপারটা আসবে। আর এই যে আজকের যে বাস্তবতা, আজকের যে সিনারিও পলিটিক্সের মধ্যে আছে, আমার মনে হয় না যে এতটা আস্থাহীনতার ভিতরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সম্পৃক্ত যারা ছিলেন খুব একটা আস্থাহীনতার মধ্যে তারা থাকবে বলে মনে হয়নি। জুলাই সনদ যেটা আছে, পরবর্তী নির্বাচনের পরে যে সরকার রাষ্ট্রীয় দায়িত্বে আসবে, রাষ্ট্রীয় ক্ষমতায় আসবেন, তারা এটা জাতির সামনে সুচারুভাবে উপস্থাপন করবেন। নোট অফ ডিসেন্টের যে ব্যাপারটা আসছে, এই জায়গাটা কিন্তু আপনি এখন ক্লিয়ার করতে পারবেন না ভাই। আপনার সাথে আমার দ্বিমত থাকবে, তার সাথে আমার দ্বিমত থাকবে, এর ভিতর দিয়ে কিন্তু অগ্রসর হতে হবে। আলাউদ্দিন মোহাম্মদ, আজমল হোসেন পাইলট দুটো বিষয় উল্লেখ করেছেন। একটি হলো যে আস্থা রাখা উচিত যে
যারা সরকার গঠন করবে তারা এগুলো বাস্তবায়ন করবে। আরেকটা বিষয় বলেছেন, নোট অফ ডিসেন্টটা মেনে নিচ্ছে কেন সরকার? এইভাবে জুলাই সনদপত্র কেন হবে? এখন আপনারা চাচ্ছেন আইনি ভিত্তিটা আগে হয়ে যাক, এই সরকারি করে দিক, কারণ আপনাদের কথা হলো অতীতে কখনোই এই রাজনৈতিক অঙ্গীকার পরবর্তী সময় আর বাস্তবায়ন হয়নি, আরও অনেক আইনি জটিলতা আছে। এখন প্রশ্ন হলো তাহলে সমাধানটা কি? এখন জুলাই সনদ যে বিষয়গুলো ঐক্যমত হয়েছে এবং এখন যে আলোচনাটা হচ্ছে এটা হচ্ছে বাস্তবায়নের উপায় নিয়ে। আজকে আপনি যেটা যথাযথভাবে উপস্থাপন করেছেন যে 6 জন বিশেষজ্ঞের সাথে ঐক্যমত কমিশন ইতিমধ্যে বসেছেন। এখন আমরা দেখতে চাই যে আসলে তারা কি মত দিয়েছেন। তাদের মতামত যদি দেখেন, তাদের মতামতের একটা উল্লেখযোগ্য দিক হলো যে এই সরকার সংবিধানের কোনো ধারা মোতাবেক গঠিত হয়নি। এই সংবিধানের একটি ধারা মোতাবেক হাইকোর্টের রেফারেন্স নিয়ে তখন তারা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যেটা সংবিধানে নেই। বাংলাদেশের সংবিধানে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো সরকার নেই। এখন যেহেতু যেই সরকার অন্তর্বর্তীকালীন তারা নিজেরাই সংবিধানে নেই, সো সিমিলারলি আরেকটি 106 ধারা মোতাবেক সরকার কিন্তু আপনার হাইকোর্টের কাছে পরামর্শ চাইতে পারে। তারা যদি পরামর্শ দেয় যে একটা লিগ্যাল ফ্রেমওয়ার্ক করা হোক, সেই ফ্রেমওয়ার্কের মাধ্যমে জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে সেটা আইনি ভিত্তি তৈরি করা যায়। এবং সেটার জন্য আপনার গণভোট কিন্তু যে বিষয়টা পাইলট ভাই বললেন যে গণভোট তো এখানে নাই, অথবা সরকার কেন করছে না। আপনি জানেন যে ঐকমত্য কমিশনের এই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে যেই অপশন দিয়েছিল, প্রথম অপশন দিয়েছিল এখানে গণপরিষদ নির্বাচন হবে, দ্বিতীয় অপশন দিয়েছিল কিন্তু গণভোট হবে, তৃতীয় অপশন ছিল যে অর্ডিন্যান্স জারি করা হবে। অর্ডিন্যান্স জারি করা হবে, পরবর্তীতে সংসদ সেটাকে রেটিফাই করবে। এখন কিন্তু এই আলোচনাটা হচ্ছে অর্ডিন্যান্সের আওতা বাড়ানো যায় কিনা, অর্ডিন্যান্সের ক্ষমতা বৃদ্ধি করা যায় কিনা, সেই আলোচনাটা কিন্তু চলছে। এখন মূল জায়গাটা হলো যে বিএনপির প্রতি আমাদের যে অনাস্থা কিংবা জাতির অনাস্থা তা নয়, বরং আমরা মনে করি যে বিএনপির এই বর্তমান পদ্ধতির প্রতি অনাস্থা আছে। অনাস্থাটা কেন? যদি আস্থাই থাকতে তাহলে আইনি বাধ্যবাধকতায় গেলে তাদের প্রবলেম কোথায়? এটা কিন্তু একটা বড় আপনার মানে কনফ্লিক্টের জায়গা যে আপনি রাজি হচ্ছেন, আপনি আমার সাথে যাবেন রাজি, কিন্তু আপনি বের হচ্ছেন না এখান থেকে, বলছেন আমি যাব কিন্তু আমি লিখিত দিচ্ছি না। তাহলে মানে কি আমি ধরে নিব যে আপনার সেখানে ভিন্ন উদ্দেশ্য আছে। নোট অফ ডিসেন্টের যে বিষয়টা আপনি দেখেন, উচ্চকক্ষের যেই আপনার কিভাবে আসন বন্টন হবে, সেক্ষেত্রে আপনার একটা স্পষ্ট জায়গা আছে যে উচ্চপক্ষে সবগুলো দল পিয়ার চায়, বাম থেকে ডান, এনসিপি, জামাত ইসলাম সবাই পিয়ার চায়। কিন্তু আপনার বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট আছে। তারা নারীদের যেভাবে এখন সংসদে আছে যে আসন অনুপাত উচ্চকক্ষ, সেই পরিমাণ উচ্চকক্ষ চায়। সেটা যদি নোট অফ ডিসেন্ট হয় তাহলে আপনি দেখেন অন্যান্য যেই দলগুলো আছে তারা বলছে যদি উচ্চকক্ষ বিদ্যমান নারীদের যেভাবে বন্টন হয় সেটাই হয়, তার উচ্চকক্ষের তো কোনো দরকার নাই। উচ্চকক্ষ হবে নিম্নকক্ষের একটা এক্সটেনশন অথবা একটা রেপ্লিকা। কিন্তু সেটা না করে আমরা দেখেছি বিএনপি উচ্চকক্ষে রাজি বাট নোট অফ ডিসেন্ট রেখেছে। এখন কি হবে যদি আপনি সংসদ নির্বাচন হয়, নির্বাচনের মাধ্যমে 2/3 মেজরিটি নিয়ে যারাই আসে তারা পাশ করবে সংসদে যে এই সংসদ হয় উচ্চকক্ষ রাখবে অথবা উচ্চকক্ষ পিয়ার পদ্ধতি বাদ দিয়ে রাখবে। এই দুটার মধ্যে এখন দেখেন যে আমাদের যেই দীর্ঘদিনের যে আলোচনা, এই আলোচনাটা আসলে কোথায় গিয়ে দাঁড়াবে? দেখা যাবে যে উচ্চকক্ষ হচ্ছে না। নোট অফ ডিসেন্ট যেটা দেওয়া হয়েছে, যেই পার্টি নোট অফ ডিসেন্ট দিবে তারা যদি রাষ্ট্র ক্ষমতা আসে তারা এগুলো বাস্তবায়ন করবে না। তার মানে হলো যে বিএনপির যদি ধরেন 5টা নোট অফ ডিসেন্ট থাকে, এখানে খুব সম্ভবত 9টা নোট অফ ডিসেন্ট আছে, কিন্তু বিএনপির যেই আপনার নেতৃত্ব সংসদের যারা আপনার সংসদ সদস্য আছে, যেহেতু আমরা সংবিধানের 70 অনুচ্ছেদের মাধ্যমে আমরা সেটাও আমরা নিশ্চিত করছি যে সংসদ সদস্যরা দলের বিপক্ষে ভোট দিতে পারবে, 2-1টা আপনার ব্যতিক্রম ছাড়া। তো এই ক্ষেত্রে আপনার যদি দলের মধ্যে সে পাস না করাতে পারে তখন এটা কি হবে? না, এখানে দলের মধ্যে পাস করার সেকেন্ড ফেজ, ফার্স্ট ফেজটা হলো যে তারা তো নোট অফ ডিসেন্ট দিয়ে রাখছে, তাদের সেটা বাস্তবায়নের দায়িত্ব নেই। জি। তো সেই ক্ষেত্রে সবচেয়ে বড় বিষয়টা হলো একটি দলের কারণে কি এত দিনকার এত যে জাতীয় ঐক্যমত সবগুলো 32টা দলের মধ্যকার যে ঐক্যমত প্রতিষ্ঠিত হলো সেটা বাদ যাবে, সেটা বাতিল হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে, এই ঐক্যের মাধ্যমে কিন্তু আমরা এই জুলাই সনদের দিকে যাচ্ছি। এখন যে কোনো দল যখন সরকারে যাবে তাদের কারণে যদি এই জুলাই সনদের যে বাধ্যবাধকতা ক্ষতিগ্রস্ত হয় তাহলে এটার দায়িত্ব তাদেরকে নিতে হবে। তো সেক্ষেত্রে আমাদের যেই চাওয়াটা হলো যে এই বিষয়গুলো তো ঐকমত্য হয়েছে, সেগুলো এখনোই আপনার নির্বাচনের পূর্বেই এটা সম্ভব, এবং যারা বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন সবগুলো মতামতের গ্রাউন্ড আছে। এখানে কোনো মতামত নাই যে সংসদে বাস্তবায়ন করতে হবে, কারণ আমাদেরকে মনে রাখতে হবে নির্বাচিত সংসদ হলো প্রণীত আইন অনুযায়ী
আপনার সংসদ পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা, এবং সেক্ষেত্রে সংবিধানের মাইনর সংশোধন সম্ভব। আমরা এখন যেটা যাচ্ছি এটা মেজর সংস্কার চাচ্ছি। সংস্কারের কাজ কখনো সংসদে হয় না। সংসদ যদি হয় তাহলে ওই সংসদ নির্বাচনের পূর্বে জনগণের কাছে প্রতিশ্রুতি দিতে হবে যে আমরা ক্ষমতায় গিয়ে অথবা আমরা সংসদে গিয়ে সংবিধানের আমূল সংস্কার করব। এটা যদি হয় তাহলে এই সংসদ নির্বাচনও আমরা রাজি। তো সেটা যদি হয় তাহলে সেই সংসদটা কিন্তু একই সাথে গণপরিষদ এবং সংসদ নির্বাচন হবে। তো যেই পেচেই যান না কেন, সেম পেচেই কিন্তু একটা জায়গায় যে আমাদের যে রাষ্ট্রবিজ্ঞানের যে গ্রামার, সেই গ্রামার মেনে কিন্তু আগাতে হবে। আমরা যে এখানে বড় দলগুলোর যে অবস্থান দেখছি তারা আসলে গ্রামার বুঝতে চাচ্ছে না, তারা 2/3 মেজরিটির জন্য সবকিছু করতে চাচ্ছে। যেই 2/3 মেজরিটির কারণে বাংলাদেশের ফেসিবাদের জন্ম হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ হয়েছে, এরকম অনেকগুলো ঘটনা ঘটছে 2/3 মেজরিটির মাধ্যমে। পঞ্চম সংশোধনী, যেটাকে বিএনপি তাদের সবচেয়ে বড় আপনার অর্জন মনে করে, এবং মনে করে যে আপনি যখন সেকেন্ড রিপাবলিকের আলাপ হয়েছে অনেকে কিন্তু বলছে যে বাংলাদেশের সেকেন্ড রিপাবলিক পঞ্চম সংশোধনীর মাধ্যমে হয়েছে। পঞ্চম সংশোধনী কিন্তু আওয়ামী লীগের সংসদের 2/3 মেজরিটির মাধ্যমে বাতিল করা হয়েছে, এটা আপনি অবগত আছেন। সো আমরা এখন যত বড় সংস্কার করি ভবিষ্যতে যে কোনো সংসদে 2/3 মেজরিটির মাধ্যমে কিন্তু বাতিল হওয়ার আশঙ্কা থেকে যায়। এবং সেই আশঙ্কাটা, নতুন ফেসিবাদের উত্থানের সেই আশঙ্কাটাকে আমরা এখন রেখেই সামনের দিকে আগাবো, নাকি এই সুযোগে আমরা এই নতুন ফেসিবাদ উত্থানের, নতুন ফেসিবাদ বলতে কোনো নির্দিষ্ট দল বুঝাচ্ছি না, নতুন ফেসিবাদের সিস্টেম উঠানোর আপনার সম্পূর্ণ আপনার যেই আছে, সিমটমস আছে অথবা আশঙ্কা আছে, সেগুলোকে আবারকার মতো শেষ করে আগাবো, এই সিদ্ধান্ত এখন আমাদের নিতে হবে। অ্যাজমুশন পাইলট বিশেষজ্ঞদের একটা মতামত নেওয়া হচ্ছে। ইতিমধ্যে 6 জন বিশেষজ্ঞের সঙ্গে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। রোববারের আলোচনায় বিভিন্ন ধরনের কথা এসছে, একমতে কিন্তু বিশেষজ্ঞরা পৌঁছতে পারছে না। তারা কিছু পরামর্শ দিচ্ছে যে কি কি হতে পারে। যেমন একটি বিষয় আলোচনা আসে, যদি বিদ্যমান সংবিধানের মধ্যে থেকে বা সংবিধান মেনে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে হয় তাহলে বাস্তবায়ন পদ্ধতি নিয়ে বিকল্প ভাবার সুযোগ কম। কিন্তু বিদ্যমান সাংবিধানিক কাঠামোতে অন্তর্বর্তী সরকার নেই। এই সরকার গঠিত হয়েছে মূলত জনগণের এক ধরনের ক্ষমতার প্রয়োগের মাধ্যমে এবং উচ্চ আদালত থেকে রেফারেন্স নিয়ে। সুতরাং এই সরকারের সংস্কারের ম্যান্ডেট আছে। আলোচনায় কেউ কেউ মত দেন যে জুলাই সনদকে সংবিধানের অংশ হিসেবে গণ্য করার বিষয়ে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রেফারেন্স নেওয়া যেতে পারে। এখন একটি বিশেষ পরিস্থিতি চলছে, এই বিশেষ পরিস্থিতি বিবেচনায় বিশেষ কোনো ব্যবস্থা নেওয়া যায়। এছাড়া প্রয়োজনে গণভোট করা যেতে পারে এমন মতো এসেছে। জনগণ যদি ব্যাপক ভিত্তিতে জুলাই সনদের পক্ষে রায় দেন এবং সুপ্রিম কোর্ট যদি মতামত দেন তাহলে জনগণের অভিপ্রায় হিসাবে জুলাই সনদ সংবিধানের অংশ হিসাবে গণ্য হতে পারে। এই মতামতগুলি হয়তো একটা সারসংক্ষেপ করে রাজনৈতিক জায়গায় পৌঁছবে। এখন এই আবার বেশি মতামতের কারণে সমস্যা হবে কি? ওনার কথা যেটা মনে হচ্ছে যে সংস্কার এবং সংসদ যেন একটা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে আছে, আসলে কিন্তু তা না। সংস্কারও সংসদের ভিতরেই হয়। দেশের একটা উদ্বুদ্ধ পরিবেশ পরিস্থিতি, আপনি শেখ হাসিনার বিগত 3 নির্বাচন তো আর এই দেশের আইডল না, মডেল না। এখন যে জায়গাগুলো আসলে আলোচনা করা দরকার, গণপরিষদ, দেশ তো নতুন করে স্বাধীন হয় নাই, দেশ তো একটা সংবিধানের ভিতর দিয়ে আছে, চলতেছে। আপনি একটা হাইকোর্টের রেফারেন্স নিছেন, নিয়ে কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার নিছেন। তো সেই ক্ষেত্রে গণপরিষদ এগুলো এক ধরনের মানে বাতুলতা বলা যায়। গণভোটের যে ব্যাপারটা, দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট। গণভোট এই দেশে অতীতে হয়েছে, স্বাধীনতা উত্তর সময়েও কিন্তু হয়েছে। তো এটা অনেকেই যেসব বিশেষজ্ঞরা এই মতামতগুলো দিয়েছেন সেগুলো আপনি ধর্তব্যে নিতে পারেন। আরেকটা বিষয় উনি যেটা বলছেন এখানে, যে পরবর্তীতে আমরা করি কিনা উচ্চকক্ষ নিম্নকক্ষ। উচ্চকক্ষ নিম্নকক্ষ কিন্তু এই যে এখন সংস্কার কমিশনগুলার যে আলোচনার মধ্যে আসতেছে, তার আগে কিন্তু আমরা উচ্চকক্ষ নিম্নকক্ষের একটা মতামত 31 দফার মধ্যে আমরা দিয়ে রেখেছি। এটার ব্যাপারে কোনো সন্দেহ থাকার, কিন্তু কিভাবে গঠন হবে সেটা বলা হয়। এটা একটা ভিন্ন আলোচনার বিষয়, কিন্তু আমরা পয়েন্ট আউট করে রেখেছি যে হ্যাঁ, একটা নোক্তা আমরা দিয়ে রেখেছি, আমরা যদি বিএনপির রাষ্ট্রীয় দায়িত্বে আসে সেক্ষেত্রে একটা উচ্চকক্ষ থাকবে। এখন এটা কি পদ্ধতিতে হবে সেটা নিয়ে একটা আলোচনা এখন চলতেছে। এটা পিআর পদ্ধতিতে হবে নাকি পুরনো কোন পদ্ধতিতে হবে, এটা নিয়ে একটা মতামত থাকতে পারে, সব পার্টিকুলারই থাকতে পারে। এরপরে আপনি যে ব্যাপারটা আসছে, বাংলাদেশে যে একটা বড় সংস্কার আপনি খেয়াল করেন, রাষ্ট্রপতির পরে যে প্রধানমন্ত্রী শাসিত যে সরকারটা আসলো, এটা কিন্তু বিএনপি করছে। বিএনপির এতটা আস্থাহীনতায় আপনারা কেন নিচ্ছেন?
বা কেন বারবার মনে হচ্ছে যে বিএনপি এটা যদি কিন্তু আরেকটা অভিযোগ আসে- রয়েছে, জিয়া রহমান অভিযোগ- আদর্শ থেকে সরে গেছে। না সেটা ভিন্ন কথা, কিন্তু ওই যে ওই জায়গাটা, যে জায়গাটাতে আপনি কথাটা বললেন আদর্শ থেকে সরে গেছে, আদর্শ থেকে সরে যান, তখন কিন্তু ওই বাস্তবতা ছিল। যখন একটা 9 বছরের রাষ্ট্রপতি শাসিত সরকার একটা রাষ্ট্রপতি স্বৈরাচার হয়ে উঠলো, পরবর্তীতে মানুষ মনে করেছে যে হ্যাঁ, প্রধানমন্ত্রী শাসিত সরকার হইলে হয়তো এটা হবে না। কিন্তু এখানে এখন এখন আবার এটা প্রমাণ হয়েছে যে পাইলট আপনি যেভাবে সরলীকরণ করে বলছেন, ওই সময়টা আমরা জানি অবশ্যই জানেন, কিভাবে হয়েছে, কিন্তু এত এখন সরলীকরণ ভাবে হয়নি। কিন্তু বাস্তবতা তো সেটা ডিমান্ড করছিল যে রাষ্ট্রপতি থেকে যদি প্রধানমন্ত্রীতে আসি আমরা, সেই ক্ষেত্রে স্বৈরাচার হওয়ার সুযোগ নেই। কিন্তু আমরা ফলশ্রুতিতে এখন কি দেখলাম যে প্রধানমন্ত্রী শাসিত সরকারও স্বৈরাচার হয়, হয় না? এখন এইগুলা তো আসলে মানে ওই সময়ে কি হবে না হবে, এটা আজকের আলোচনায় আপনি জি। আজকে যে প্রশ্নগুলো আসলো, গণ অভ্যুত্থান পরবর্তী যে বিষয়গুলো এখন আসলো সংস্কারের, তখন তো আসে নাই। এইগুলা আপনি যদি স্বৈরাচার হয়ে উঠতে চান, এইসব সংস্কার করার পরেও আপনি হয়ে উঠতে পারেন। তো আপনার সাথে বিনয়ের সাথে একটা দ্বিমত পোষণ করছি, সেটি হলো যে সংবিধানটা, আমাদের বর্তমান যে সংবিধানটা রয়েছে, একজন প্রধানমন্ত্রীকে স্বৈরাচার বানানোর জন্য এই সংবিধান এভরি হ্যাঁ, টাইম, এবং এটাও কিন্তু আমরা 21 দফাতে ভাই খুব সুচারুভাবে সুন্দরভাবে আমরা বলে রেখেছি, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার একটা ভারসাম্য জি যদি বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে মানুষের ভোটের মাধ্যমে আনবে, এটা কিন্তু আমরা বলে রেখেছি। এটা কিন্তু নতুন না, এই সংস্কার আসছে, সংস্কারের আগেই কিন্তু আমরা এগুলো বলে রেখেছি। তো এই বিষয়গুলো কিন্তু আপনার আমাদের নেতার প্রতি বা আমাদের পার্টির প্রতি জনগণের আস্থাটা আনার জন্যই আমরা বলতেছি। এটা শুধুমাত্র স্বৈরাচার হয়ে যাওয়ার জন্য বা স্বৈরাচার বানানোর জন্য বা এটাকে ব্লক করার জন্য তা না। এই আলোচনাগুলো কিন্তু আমরা খুব ভালোভাবে আমরা জনগণের কাছে নিয়ে যাচ্ছি। প্রাইম মিনিস্টার এবং এই প্রেসিডেন্টের যে ভারসাম্যতা, উচ্চ কক্ষ নিম্ন কক্ষ, এগুলো কিন্তু আমরা জি জনগণের মধ্যে আমরা পুশ করতেছি। আমাদের এটার উপর কাজ চলছে দেশব্যাপী, এটা শুধু শুধু ঢাকা সিটিতে বা ঢাকা শহরে না, কিন্তু আমরাও চাচ্ছি যে মানুষের এই বিষয়গুলো মানুষ বুঝুক, মানুষ জানুক যে হ্যাঁ, আমরা এটার সাথে আমাদের কোনো কনফ্লিক্ট নেই, আমরা কিন্তু এটার সাথে ওই ওপিনিয়নগুলোর সাথে আমরা একমত পোষণ করি। আলাউদ্দিন মোহাম্মদ, আমরা দেখলাম যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করা হলো এবং সেখানে আপনাদের অনেক আপত্তি রয়েছে, আরও অন্যান্য দলের আপত্তি রয়েছে, কিন্তু ঘোষিত হয়ে গেছে। আমরা জানি না এরপর আপনারা কি করবেন। অনেকে ধরে নিয়েছে যা ঘোষিত হয়েছে সেটা আপনারা মেনে নিয়েছেন। জুলাই সনদের ব্যাপারে একই প্রশ্ন বলেছে যে জুলাই সনদপত্র যাই হবে শেষ পর্যন্ত আপনারা মেনে নেবেন। আসলে কি আপনারা মেনে নেবেন? আপনাকে সেখানে সিগনেচার করবেন না যদি আইনি ভিত্তিটা তৈরি না হয়? ঘোষণাপত্র যেটা হয়েছে এটা কিন্তু কার্যত, যে আমরা যেটাকে বলি প্রোক্লেমেশন কিন্তু হয়নি। কারণ প্রোক্লেমেশন হলে এটা গত বছরের 5 অগাস্ট থেকে এটা বলবৎ হতো, কিন্তু আমরা দেখেছি যে ঘোষণাপত্র এমনভাবে হয়েছে যে এটা এখন সরকার একটা ঘোষণা দিয়ে দিল, পরবর্তী সংসদে এসে এটা সংবিধানের আপনার অ্যানেক্সচারে নিয়ে এটাকে মানে সংবিধান অংশ করা হবে। তো এটা কিন্তু ঘোষণা হয় নাই, এটা কিন্তু আইনি ভিত্তি হলো না, এটা কিন্তু আইনি ভিত্তি হয় নাই। হ্যাঁ, তারপর আমরা কেন মেনে নিলাম? বাংলাদেশে যদি জনপরিসরে একটা প্রোক্লেমেশন অথবা একটা গণ অভ্যুত্থানের পর, একটা বিপ্লবের পর জনগণ কিভাবে তার আইনি ভিত্তি তৈরি করে, সেটা যদি আমাদের নজির থাকতো এবং যদি সে আলাপটা থাকতো, তখন কিন্তু আমাদের 5 আগস্টের পরে আমাদের অপেক্ষা করতে হতো না। তখন জনগণ শহীদ মিনারে দাঁড়িয়ে কিংবা সংসদ ভবনের সামনে দাঁড়িয়ে অধ্যাপক ইউনূসকে সেখানে নিয়ে গিয়ে শপথ করিয়ে দিত যে হ্যাঁ, এখান থেকেই আপনার নতুন বাংলাদেশের সূচনা হয়েছে। কিন্তু বাংলাদেশে এই আলাপটা ছিল না। না থাকার কারণ যেটা হয়েছে, আমরা যখন আলাপটা এনেছি জনপরিসরে, তখন মানুষ অনেকে, বিএনপি বলেছে যে কেন ঘোষণাপত্র কি জন্য দরকার, এটা দিয়ে কি হবে। তো মূলত এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা থেকে দেখেন বিএনপিকে প্রায় 10 মাসের আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু ঘোষণাপত্রের পক্ষে আনা গিয়েছে। যদিও এই ঘোষণাপত্র আমরা দেখেছি যেখানে ইতিহাসের যেই নির্মাণ অথবা ইতিহাসের যে বয়ানটা এক পেশে বিএনপির অর্জনটাকে জাতীয় অর্জন হিসেবে ধরা হয়েছে, এবং এখানে যে অন্যান্য গোষ্ঠীর অর্জন আছে, অন্যান্য রাজনৈতিক দলের অর্জন আছে, সেই জায়গাগুলো কিন্তু অস্বীকার করেছে ঘোষণাপত্রে। তারপর আমরা মেনে নিয়েছি, কারণ বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে বড় যে সংকট, সে জাতীয় ঐক্যের সংকট। আমরা এই অবস্থা নতুন করে আর কোনো বিভ্রান্তি চাচ্ছি না। আমরা চাচ্ছি যে সংবিধানের যদি তফসিলে এই ঘোষণাপত্র যুক্ত থাকে, পরবর্তীতে যদি বাংলাদেশ আবার এমন কোনো গাঠনিক পর্যায়ে যায়, তখন হয়তো বা আর অপেক্ষা করতে হবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যেই ঘোষণাপত্রে একটা রিহার্সেল দিয়ে ফেলেছে। তখন তারা গণ অভ্যুত্থান হোক, বিপ্লব হোক, ওই যখন যেটা দরকার সাথে সাথে এটা করে ফেলতে পারবে। সেই হিসাবে আমরা এটা অ্যাপ্রিসিয়েট করেছি। জুলাই সনদের কথা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঘোষণাপত্র না হলো যে বিষয়টা আমাদের দরকার ছিল সেটা হলো সংস্কার, কিন্তু সংস্কারের ভিত্তিটা কি?
এজেন্ডাটা কি, সংস্কার এজেন্ডাটা ঠিক করে দিয়েছে ঘোষণাপত্র আইনিভাবে, লিখিতভাবে। এতদিন আমরা এটা মুখে মুখে এটা অনুমান করে নিয়েছিলাম ডিফেক্ট, যে এইটাই তো এই সরকারের এজেন্ডা, তো বিচার, সংস্কার এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। এখন আমরা কিন্তু ঘোষণাপত্রের মাধ্যমে একটা বাধ্যবাধকতা চলে গিয়েছি। যদি বলেন লিগ্যাল বাধ্যবাধকতা নেই, আমরা বলবো মরাল বাধ্যবাধকতা তৈরি হয়েছে, নিঃসন্দেহে। যে এখানে সবগুলো দল একসাথে দাঁড়িয়ে এই জায়গায় একমত হয়েছে যে এখানে বিচার হতে হবে এবং রাষ্ট্রের আমূল সংস্কার হতে হবে, যাতে নতুন করে কোনো স্বৈরাচারের জন্ম না হয়, কোনো ফেসিবাদী ব্যবস্থার জন্ম না হয়, এবং গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যেতে হবে। এটা কিন্তু ঘোষণাপত্রের 3টা বড় কমিটমেন্ট। এখন যদি আপনি বলেন যে গ্রহণযোগ্য নির্বাচন কিভাবে হবে এবং সংস্কার বাস্তবায়ন কিভাবে হবে, আমরা প্রথমত দেখছি যে নির্বাচন যদি এই নির্বাচন কমিশন আন্ডারে হয় তাহলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কারণ এই নির্বাচন কমিশন আন্ডারে নির্বাচন হলে সংস্কারের যে এজেন্ডা, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন যে প্রস্তাব দিয়েছে, যে প্রস্তাবগুলোতে রাজনৈতিক দলগুলো ঐক্যমত হয়েছে, সেই জায়গাটাকে আমরা ইগনোর করে কিন্তু নির্বাচনটা করে ফেলবো। 2 নম্বর হলো যে জুলাই সনদ যদি আমরা একমত হয়ে থাকি, তো একমত হয়ে থাকলে আমরা এটাকে ছেড়ে দিচ্ছি পরবর্তী সংসদের জন্য। তার মানে এটাকে আমরা আনসার্টেন, অনিশ্চিত অবস্থায় ফেলে যাচ্ছি। তো এইটার দায় নিবে কে? এই জায়গায় আমরা মনে করছি যে এখানে যেহেতু বিএনপির মানে একক বিরোধিতার কারণে আমরা দেখেছি যে প্রতিটা সংস্কার সামহাও প্রশ্নবিদ্ধ হচ্ছে, দেরি হচ্ছে। আমরা এবারও মনে করছি যে বিএনপি একটা সময় গিয়ে হয়তোবা আস্থায় আসবে, কারণ বাংলাদেশের রাষ্ট্রের জন্য এখন সংস্কার না, সংস্কারের চেয়ে বড় বিপদ অপেক্ষা করছে। আপনি যদি দেখেন বাংলাদেশ এখন বৈশ্বিক যেই আঞ্চলিক শক্তিগুলোর একটা ক্রীড়াক্ষেত্র হয়ে গিয়েছে। বাংলাদেশের কক্সবাজার এবং চট্টগ্রাম অঞ্চল নিয়ে আপনার এখন নতুন করে পরিকল্পনা হচ্ছে বৈশ্বিক শক্তিগুলোর মধ্যে। এই অবস্থায় এবং ভারত থেকে দেখেন কলকাতা আওয়ামী লীগের অফিস খোলা হয়েছে, এবং এখন পর্যন্ত ভারত সরকার বাংলাদেশের এই যে নতুন সরকারের সাথে কার্যকর কোনো আপনার সম্পর্কের দিকে আগায়নি। ভবিষ্যতে কিভাবে আগাবে, কোন প্রক্রিয়া আগাবে তা বিষয়ে কিন্তু নিশ্চিত করেনি। এই অবস্থায় আমরা যদি নিজেদের মধ্যেকার সংস্কার নিয়ে কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব, শাসনতান্ত্রিক কাঠামো ঠিকঠাক করব, সেটা করতে গিয়ে কিন্তু আমাদের সার্বভৌমত্ব এবং জাতীয় নিরাপত্তাকে আমরা কিন্তু ঝুঁকিতে ফেলে দিতে পারি। সেই প্রশ্নে আমরা বলবো আমরা আশাবাদী। বিএনপি ইতিমধ্যে আজকে যদি যেই রিপোর্ট আপনি পাঠ করলেন সেখানেও ইঙ্গিত দেওয়া হয়েছে যে বিএনপি অনেকগুলো সংস্কারে হয়তোবা নোট অফ ডিসেন্ট থেকে বিএনপি সরে আসবে। কেন সরে আসবে? বিএনপি চিন্তা করবে যদি আমি নোট অফ ডিসেন্ট দিয়ে সংসদকে আমি বাস্তবায়ন না করি, এবং যদি এখন আমাকে ছাড়াই এখন বাস্তবায়নের রাস্তা তৈরি হয়ে যায়, সরকার চাইলে সম্ভব, যেটা পাইলট ভাই বললেন যে সরকার কেন করে না, সরকার চাইলে সম্ভব, কিন্তু সরকার যে ঐক্যটা বিনষ্ট করে কিছু করতে চাচ্ছে না। যদি ঐক্য বিনষ্ট করে সরকার করতে চাইতো, সরকার অনেক আগেই আমূল সংস্কার করতে পারতো। সরকারকে আমি এই ক্ষেত্রে দায় দিচ্ছি না। এখন বিএনপির যেই বিবেচনা যে পরবর্তী সংসদ দিকে আমি যেটা বাস্তবায়ন করবো না, সেটা যদি এখনই বাস্তবায়ন হয়ে যায় আমাকে ছাড়া, তাহলে তো আমি একটা বড় বিপদে পড়তে পারি। তো সেই ক্ষেত্রে কিন্তু বিএনপি এই নতুন যে প্রক্রিয়া, বিশেষজ্ঞদের মতামতের দিকে আস্থা আসছে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে আমরা আশা রাখছি বিএনপি একমত হবে এবং আমরা সনদে সিগনেচার করে আগামী দিনগুলোতে এগিয়ে যাব। সো এখানে আমরা মানে সংশয় যেটা আপনি ঝুঁকি, আমরা মনে করছি যে এনসিপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে, গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর আস্থাবান দল হিসেবে এই ঝুঁকিতে জাতিকে ফেলবে না অন্তত। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সহসভাপতি আজমল হোসেন পাইলট, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। আজমল হোসেন পাইলট, আমরা একটা খবর দেখলাম, সেটি হলো যে বিএনপি তার শরিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসেছিলেন, এবং সেই বৈঠকে একটা ইঙ্গিত কিন্তু রয়েছে যে বিএনপি কিছু ছাড় দেবে, এখন যে অবস্থা আছে তার থেকে একটা ছাড় দেবে, তবুও যাতে জুলাই সনদপত্রটা দ্রুত হয়ে যায়। কি বলবেন? এখন ছাড়ের তো কোনো বিষয় নাই, এগুলো আপনার দেশের জন্য, জাতির জন্য যেটা মঙ্গল হবে, আপনিও চাচ্ছেন মঙ্গল, সেও চাচ্ছে মঙ্গল, আমরাও কিন্তু চাচ্ছি একই। এখন ধারাটা হয়তো আলাদা, পথ আলাদা হতে পারে, মত আলাদা হতে পারে, কিন্তু দেশের প্রয়োজনে, জাতির প্রয়োজনে, রাষ্ট্রের প্রয়োজনে ডেস্টিনেশনটা এক জায়গায়, ডেস্টিনেশন কিন্তু একটাই, আমরা যেভাবে চিন্তা করি না কেন। যেটা এখন হতে পারে সেটা হলো আপনি ছাড়ের যে ব্যাপারটা বললেন, সামনে যেহেতু একটা নির্বাচন
নিয়ে সবাই আলোচনা করতেছে। আসনের ক্ষেত্রে হয়তো একটা বিষয় এখানে থাকতে পারে, তারা যেভাবে চাচ্ছেন পার্টির কাছ থেকে এই জোটের মধ্যে আসনগুলো কিভাবে বন্টন করা যায়, কাকে দেয়া যায় কাকে দেয়া যায় না, কোন কোন আসনে কার কী অবস্থান পজিশন, এই জায়গাগুলো হয়তো ছাড়ার একটা বিষয় আছে। কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে তো ছাড়ার কোনো প্রশ্ন আসে না। পলিটিক্স তো পলিটিক্সের মতো চলবে। দীর্ঘদিনের আপনার সাথে আমি একসাথে পথ চলছি, আপনার কিছু চাওয়া পাওয়া থাকবে, আমার কিছু লেনাদেনা থাকবে, এই জায়গাগুলো হয়তো তারা বসে ক্লিয়ার করতে চাচ্ছেন। আলাউদ্দিন মোহাম্মদ, এনসিপি নিয়ে আমরা আসি। আপনাদের দল নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে। প্রথম যেটা হলো কিছু হতাশার খবর রয়েছে যে আপনাদের দলের প্রতি সাধারণ মানুষের যে ধরনের উচ্চাকাঙ্ক্ষা ছিল সেটা ঠিক মতো তারা পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে আপনাদের দলটার বয়স মাত্র 6 মাস, নিবন্ধন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আপনারা রয়েছেন, এখনো নিবন্ধনটাও চূড়ান্ত হয়নি। কিন্তু আপনাদের উপর আক্রমণের চতুর্মুখী, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যে কোনো কারণেই হোক আপনাদের সম্পর্কে অবনতি ঘটেছে, জামাত এবং বিএনপি দু দলের সঙ্গেই। সেটা কার দোষে হয়েছে সেই আলোচনা হতে পারে। মিডিয়াও আপনাদের ব্যাপারে খুব নির্মম, যার কারণে আমরা দেখলাম যে আপনাদের দলের যে যুব সংগঠন জাতীয় যুব শক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম অভিযোগ করেছেন যে এনসিপি নেতাকর্মীরা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছেন। আসলে কি তাই? এনসিপির প্রতি যে মিডিয়া এবং বিদ্যমান ব্যবস্থা বিরাগ, ব্যাপারটা তা না। ব্যাপারটা হলো যে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বড় পরিবর্তন ঘটেছে জনগণের মনস্তত্ত্বে। জনগণ নতুন কিছু চায়, কিন্তু পরিবর্তন ঘটে নাই কাঠামোতে। যে মিডিয়া আছে, যে আমলাতন্ত্র আছে, যে রাজনৈতিক সংস্কৃতি আছে, তার কোথাও কোনো পরিবর্তন নাই। কারণ এনসিপি যখন জনগণের, যেমন এনসিপির তো আসলে কোনো পলিটিক্যাল ক্যাপিটাল নাই, তার রাজনৈতিক পুঁজি হলো তারা একটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে বেশিরভাগ তাদের নেতৃবৃন্দ, এবং তারা জনগণকে সাথে নিয়ে, জনগণ আসলে কোন জনগণ, আমরা যখন 64 ডিস্ট্রিক্টে যাচ্ছি আমরা কিন্তু সেখানে গিয়ে গণঅভ্যুত্থানে কারা ওখানকার নেতৃত্ব দিয়েছে, যেমন আপনারা আগে যারা সমন্বয়ক ছিলেন, এখন সমন্বয়কের পাশাপাশি অন্যান্য যারা নাগরিক শ্রেণী থেকে ছিলেন, তাদের সাথে কিন্তু রিকানেক্ট করে আমরা দলটা তৈরি করতে চাচ্ছি। এবং তাদের সাথে কিন্তু বেশিরভাগেরই বিদ্যমান কোনো রাজনৈতিক কোনো সম্পর্ক নাই। কেউ আগে আওয়ামী লীগ করে নাই, জামাত ইসলাম করে নাই, বিএনপি করে নাই, ম্যাক্সিমাম হলো আপনার নতুন, আগে কখনোই রাজনীতি করে নাই। এই শ্রেণীটা কিন্তু বাংলাদেশের যে বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থা আছে সেই ব্যবস্থাটা চায় না বলেই নতুন কিছু করতে চাচ্ছে। জনগণের যে ব্যাপার সাপোর্টের কথাটা বলেন, জনগণও বিদ্যমান ব্যবস্থা থেকে তার নাগরিক হিস্সা পাচ্ছে না বলেই তারা নতুন কাউকে খুঁজছে যাদের কাছে তারা তার প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবে। এই দুইটা চাওয়ার ভিতরে ফারাকটা কোথায়? ফারাকটা আসছে যে আপনি যাদের মাধ্যমে বাস্তবায়ন করবেন তারা যে সিস্টেমের মধ্যে বসে এই রাজনীতিটা করবে, এই পুরো সিস্টেম, এই পুরো যে এই প্লেটটা কিন্তু এখনো আগের সিস্টেমে চলছে, আগের দূষিত সিস্টেমে চলছে। তো এক্ষেত্রে আমরা যেটা দেখছি এনসিপির সমালোচনা শুধুমাত্র এনসিপির সমালোচনা না। আজকে আপনি রাজনৈতিক দল করে আবার দাঁড়িয়ে যান, এনসিপির মতো আপনি রাজনৈতিক বয়ান নিয়ে আসেন মাঠে, আপনি সেম সমালোচনার মুখোমুখি হবেন। আমরা কি যে গণ অধিকার পরিষদের নুরুল হক নূরকে কিন্তু বিকাশ নূর বলে আপনি দেখেছেন যে একটা নুরুল হক নূর 2018 সালে কোটা সংস্কার আন্দোলন যে নেতৃত্ব দিয়েছে, পরবর্তীতে যার ফলে আপনার এই পুরো ফেসিবাদী সিস্টেমের একদম পিক পয়েন্টে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় ভিপি নির্বাচিত হয়েছে। তারপর তাকে নিয়ে যে প্রপাগান্ডা হয়েছে, আমি বলছি না যে তার ভালো মন্দ প্রতিটা রাজনৈতিক দলের মধ্যে আছে, সেটা হয়েছিল কিন্তু ওই সময় তার যে আপনার মরালিটি, তার যে মরাল বেস, সেটাকে ডাউন করার জন্য এবং করতে পেরেছে। তার দল ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। তারপর এখন যে অবস্থাটা দেখছি, এখন এনসিপির প্রতি যে বিরাগ, এনসিপির প্রতি যে আপনার বিদ্বেষ, এই বিদ্বেষটা কিন্তু একটা বিশেষ শ্রেণীর মধ্যে বেশি। এখন আপনি যেটা বলছেন বিএনপির সাথে জামাত ইসলামের সাথে আমাদের কোনো বিদ্বেষমূলক সম্পর্ক নাই, তাদের সাথে আমাদের সম্পর্ক নেগোসিয়েশনের বিভিন্ন পয়েন্টে, বিভিন্ন পার্টি বিভিন্ন জায়গায় থাকে। প্রতিযোগিতামূলক সম্পর্কের মধ্যে তাদের সাথে আমাদের দূরত্ব সৃষ্টি হতে পারে, কিন্তু তাদের সাথে আমাদের বিদ্বেষের সম্পর্ক নেই। কিন্তু মিডিয়ার সাথে আপনি যে পতিত স্বৈরাচার এবং তাদের যে লেসপেন্সার্স আছে তাদের সাথে আমাদের বিদ্বেষের সম্পর্ক আছে, আমাদের সাইড থেকে না, তাদের সাইড থেকে। আপনি যদি দেখেন যে আমরা শুরুতে বলেছিলাম যে আমরা এখানে
রিকনসিলিয়েশন করব, কিন্তু তার আগে রিডিমশন করতে হবে। আমরা কিন্তু এখানে যারা আছেন, যারা এখান থেকে বিতাড়িত হয়েছেন, তাদের মধ্যে কিন্তু রিডিমশনের কোনো প্রসেস, কোনো লক্ষণ দেখা যাচ্ছে কোনো না। লক্ষণ নেই। সেটা না হয়ে বরং তারা উদ্ধত। আপনি জানেন কিনা, বাংলাদেশের বিভিন্ন জায়গায় অস্ত্রের মহড়া চলছে, বিভিন্ন জায়গায় ট্রেনিং চলছে, দেশের বাইরে আপনার পার্টি করে সেখান থেকে পুরো পরিকল্পনা হচ্ছে। তারা এখনো স্বপ্ন দেখছে যে বাংলাদেশে তারা আবারও ক্ষমতায় আসবে, তারা এই সিস্টেমকে কাজে লেগে আবারও এখানে তারা নিয়ন্ত্রণ আরোপ করবে। তাদের কেউ কেউ কিন্তু আবার বিএনপির ভিতরে, জামাতের ভিতরে কিন্তু লুকিয়ে আছে। কিভাবে লুকিয়ে? আপনি যদি দেখেন বিএনপির কিছু নেতৃত্বের বয়ান এমন, যেটা দলীয় যে মূল ধারা নেতৃত্বের সাথে মিলে না। ইতিমধ্যেই তৃণমূলে আমরা দেখেছি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তৃণমূলের যে কর্মী, এই কর্মীরা আমি বিএনপির দায় দেব না, এদেশের নাগরিক, এদেশের যে তৃণমূল, এদেশের তৃণমূলের এই অবস্থা বিভিন্ন কারণে গত 15-20 বছর ঘটে গিয়েছে। এটা বিএনপির সমর্থক হোক, এনসিপির হোক, আর জামাতের সমর্থক হোক, তৃণমূলের মানুষ এখন অনেক হিংস্র, অনেক বেশি অস্থির, অনেক বেশি দ্রুত পেতে চায়, দ্রুত পরিবর্তন চায়। এই জায়গা যদি দেখেন যে একজন সিনিয়র নেতৃত্বের যদি অবস্থা হয়, বিএনপি তো তাকে ধারণ করছে, কিন্তু বিএনপির মূল নেতৃত্ব তো এই বয়ান ধারণ করছে না। এইটার যেই আপনার ধারাবাহিকতা, এইটার কারণেই কিন্তু আমরা দেখেছি যে শুধু এনসিপি বলেন কিংবা নতুন যে কোনো শক্তির প্রতি যে বিদ্বেষ, এই বিদ্বেষ মূলত বর্তমান সিস্টেম যে পরিবর্তিত হওয়ার একটা পথ তৈরি হয়েছে, সেই পথ থামিয়ে দেওয়া, সেই যাত্রা থামিয়ে দেওয়ার জন্য এইরকম প্রচার প্রচারণা চলছে। আজমল হোসেন পাইলট, আসলে আমরা একটা জিনিস লক্ষ্য করেছি শুরু থেকেই, যে যারা এই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, যাদেরকে আমরা পোস্টার বয় বলি, তাদের চরিত্র হননের জন্য সবাই উঠে পড়ে লেগেছে। এক পক্ষ তো লাগবেই, যারা ফেসিস্টের সহযোগী তারা লাগবেই, তারা লেগেছে। এটা স্বাভাবিক, এটাকে অস্বাভাবিক আমরা বলবো না, কারণ তারা মনে করে এই তরুণদের কারণে তাদের এই করুণ পরিণতি। কিন্তু আমরা দেখলাম যে ফেসিস্ট বিরোধী শক্তিগুলো, রাজনৈতিক দল বলুন বা গোষ্ঠী বলুন, এরাও এদের বিরুদ্ধে নেমে পড়েছে। এদেরও কিছু ভুল রয়েছে নিঃসন্দেহে, তাদের কিছু নেতার কথাবার্তাটা সঠিক ছিল না। কিন্তু যে প্রশ্নটা বারবার এখানে উঠেছে, আমরা এই টকশোতে বারবার আলোচনা করছি, এই তরুণদেরকে যে ভাষায় যেভাবে আক্রমণ করা হচ্ছে, তুচ্ছতাচ্ছিল্য করা হচ্ছে, খাটো করা হচ্ছে, যেটা আমরা এখানে অনেকবার বলেছি। অনেক সময় মনে হয় যে এই তরুণরা শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করে বিরাট কোট আনকোট অন্যায় করে ফেলেছে। এই পরিস্থিতিটা কেন তৈরি হলো বলুন তো? এদের প্রতি মানুষের মায়ার অভাব নেই, ভালোবাসার অভাব নেই, তাদের প্রতি মানুষের টান, এটা হলো সাধারণ মানুষের, সাধারণ পলিটিক্যাল পার্টিগুলারও ছিল। তাদের যে কিছু কথাবার্তা, উনি যেটা বললেন ভালোভাবে বলছেন আমাদের এক নেতার সম্পর্কে, তাদেরও কিন্তু নেতা ধারাবাহিকভাবে কিছু কথা বলে যাচ্ছেন। বুয়েটিয়ান এদেশের সবচেয়ে যে কয়েকটা প্রতিষ্ঠান মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বাংলাদেশে, তাদেরকে আমরা রেসপেক্টের জায়গায় দেখি, ওইসব জায়গা থেকেও কিন্তু অশালীন অশ্রাব্য ভাষায় স্লোগান হয় আমাদের নেতার নামে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে ওই খবরটা রাখার চেষ্টা করি। এই ধরনের স্লোগান যারা দিয়েছে, তারাই শুধু দিয়েছে তা না, এখানে তাদেরকে ইউজ করা হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, তারা ইউজ হবে কেন? সেটাই, তারাই দেশের প্রথম শ্রেণীর মেধাবী, তারা ইউজ হবে কেন? সৌভাগ্যবশত এই দেশের 2-3 হাজার ছেলের মধ্যে তারা পড়ে। সারা দেশব্যাপী যখন পরীক্ষাটা হয় তারা কিন্তু আসে। ওইসব সবচেয়ে ক্রিম ছেলেগুলা এবং দেশের গর্ব করার মতো প্রতিষ্ঠানে পড়াশোনা করার পরে এদের যে ভাষা জ্ঞান, এটা চেঞ্জ করা তো উচিত। আপনি রাজনৈতিক প্রতিপক্ষকে গায়েল করার অনেক পদ্ধতি আছে, পজিটিভ ভাবে, কিন্তু আপনাদের কিছু নেতা কিন্তু এমন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ওদেরকে পিছনে ফেলে দেয়, সেটা এবং দল ওই লোকগুলিকে ওন করে। সংকটটা ওই জায়গাতে। ব্যক্তিগতভাবে আমি তাকে ওন করি না, পার্টিও যে তাকে ওন করে সেটাও না। আপনি দেখেছেন আমাদের সুকোজ প্রাপ্ত অনেক নেতাও কিন্তু, অনেক বড় মাপের নেতাও কিন্তু সুকোজ তারা পাইছে না, বক্তৃতা করার কারণে ওরকম সুকোজ পায় নাই। রাজনীতি একটা অভিজ্ঞতার ব্যাপার। আপনি হয়তো এই দেশে একটা গণ অভ্যুত্থানের তারা নায়ক ছিলেন, ওনাদের ওই পরিমাণ রাজনৈতিক অভিজ্ঞতার স্বল্পতা নিশ্চয়ই আছে, এটা তারা মনে করতে পারে বা আমরাও মনে করি। তাদের নতুন বাংলাদেশের যে স্লোগান, এই স্লোগানটাকে ধারণ করে দেশব্যাপী তারা যেভাবে একটা জাতিকে ঐক্যবদ্ধ করার চেষ্টায় লিপ্ত ছিলেন বা আছেন এখনো, এটা কিন্তু কিছু ব্যত্যয় ঘটছে কোথাও না কোথাও। তাদের আচরণ, তাদের কথাবার্তায়, তাদের চলন বলন, এবং তাদের অনেকের নামই তো আর্থিক অসঙ্গতির কিছু বিষয় কিন্তু মিডিয়ার মধ্যে আসছে, পত্রিকাতেও আসে। বিএনপির লোকেরা কি এনসিপির আর্থিক বিষয় নিয়ে প্রশ্ন তুলতে পারে?
সেটা ভিন্ন কথা, কিন্তু প্রশ্ন বিএনপির ব্যাপার যদি উঠে তা আমরা তো তাদেরকে এখন না একটা পার্টি হিসাবে দেখি, তারাও কিন্তু আমাদের একটা পার্টি হিসাবে দেখি। এটার এখন কিন্তু এর বাইরে আপনি যেতে পারবেন না, এটা হলো আমরা- পার্টি। আমার প্রশ্নটা হলো যে তারা যে আর্থিক কেলেঙ্কারে জড়িয়ে পড়েছে এটা খুব ভালো লক্ষণ, এটা না। সাপোর্ট করার কোনো কারণ নেই। তাদের কাছে এটা কিন্তু প্রত্যাশা প্রশ্ন করা হলো যায়। যারা প্রশ্ন উঠাচ্ছে তারাও একই কাজে জড়িত, তাহলে কি হলো? তাদেরকে তো ওই জায়গাতে মানুষ দেখতে চায়, রাইট, কিন্তু এই জায়গা থেকে তো তারা কতটুকু আছে যে বিবেকের কাছে একটু প্রশ্ন করে দেখা উচিত আসলে। এরপরে না আপনি এই প্রশ্নটা আসবে যে বিএনপি তো তারা মনেই করে যে এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে তারা নামছে। বিএনপি তো একটা এস্টাবলিশমেন্ট পার্টি, এদের শাসন করছে, ভবিষ্যতে যদি কপালে থাকে করবে। বিএনপি পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করতেছে, বিএনপি তার রাজনীতিটা মানুষের কাছে আরো কিভাবে গ্রহণযোগ্যতা বাড়ানো যায় চেষ্টায় কিন্তু আছে। সফল বিফল তো পরবর্তীর ব্যাপার। এই জায়গাগুলা তো আমরা আসলে ওইভাবে ভাবি না। আমরা তাদেরকে যে জায়গায় দেখতে চাই, জাতি যেভাবে তাদেরকে গ্রহণ করছিল, এই জায়গা থেকে তারা আছে কিনা। তারা শুধু আপনি একটা সিলেক্টিভ মানবতাবাদী হয়ে গেলেন, সিলেক্টিভ একটা বিষয় নিয়ে আপনি কথা বলবেন আর বাকিগুলোর জন্য আপনি কথা বলবেন না, তো পাশ কাটানোই হলো। আমি যে পলিটিক্সটা চর্চা করলাম এতদিন, আপনিও তাই, আপনার মধ্যে আমি তাই দেখতেছি। তাহলে তো হলো না। আপনিও দেখতেছি 2000-5000 মোটরসাইকেল নিয়ে মহড়া দিচ্ছেন। এজমল হোসেন পাইলট কিন্তু কিছু মৌলিক কথা বলেছেন। উনি বলেছেন যে অন্যান্য প্রচলিত রাজনৈতিক দলগুলোর মতো যদি আপনারাও হয়ে যান সেটা আশাহত করে। কারণ হলো এদেশের মানুষ আপনাদের কাছে সেই প্রচলিত রাজনীতিগুলোর মতো আচরণ প্রত্যাশা করেনি, কিন্তু আমরা দেখলাম আপনাদের দলের ভেতরে সেটা পুরোপুরি ঢুকে পড়েছে। যার কারণে আমরা দেখলাম যে শৃঙ্খলা ভঙ্গ, নৈতিক স্খলন সব বিভিন্ন ঘটনায় মাত্র 6 মাসে এনসিপির কেন্দ্রীয় 10 নেতাকে শোকজ করা হয়েছে, এবং এই 10 নেতার মধ্যে 5 জনই দলটির অন্যতম যে নীতি নির্ধারণী ফোরাম রাজনৈতিক পর্ষদের সদস্য। এটা অ্যালার্মিং। কেন এটি হচ্ছে? যেই প্রত্যাশার ব্যাপারটা, এই প্রত্যাশাটাকে আমরা আমলে নিচ্ছি এবং ধারণ করছি। কিছু কিছু ব্যক্তির বিরুদ্ধে যেই আপনার আর্থিক অসঙ্গতি হয়েছে, এটা যদি আমরা বলি যে মোটা দাগে এটা খুবই অল্প, মানে আমরা যদি 1%ও না। কারণ কি, আমাদের যদি আপনি কেন্দ্রীয় নেতৃবৃন্দের কথাই বলেন, আমরা এখানে প্রায় 216 জন কেন্দ্রীয় সদস্য আছি। এদের মধ্যে আপনি আর্থিক কেলেঙ্কারি আপনি 5-10 জন পাবেন কিনা সন্দেহ। হ্যাঁ, ইভেন আমরা যারা ইনক্লুডিং মি, আমরা যারা আছি, আমরা বলতে পারি যে আসলে আমাদের হাতে কখনো আর্থিক কেলেঙ্কারি কিংবা কোনো ক্ষমতা চর্চা, অনিয়ম ঘটেনি, বেশিরভাগেরই ঘটেনি। এখন কিছু কিছু ক্ষেত্রে তৃণমূলে ঘটেছে। আরেকটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে অভ্যুত্থানের সময় সমন্বয়ক পরিচয়ে বাংলাদেশের প্রতিটা উপজেলায় এক একজন সমন্বয়ক দাঁড়িয়ে গিয়েছে। সব সমন্বয়করা কিন্তু এনসিপিতে জয়েন করেননি। আবার অনেকে আছেন এখন এনসিপিতে জয়েন করেছেন পিঠ বাঁচানোর জন্য, অ্যাক্টিভ না। তাদের অপকর্মের দায় কিন্তু আমাদেরকে নিতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা যেই আপনার শোকজ দিয়েছি, আপনার যে 5 জনের বিরুদ্ধে যে শোকজ, এই শোকজটা কিন্তু আসলে কোনো আপনার ভ্যালিড গ্রাউন্ডে শোকজটা দেওয়া হয় না। সেটা দেওয়া হয়েছে যাতে তারা দায়িত্বশীল আচরণ করে ভবিষ্যতে, যেহেতু তারা সিনিয়র নেতৃবৃন্দ, তাদের কাছ থেকে যাতে অনেক কিছু প্রত্যাশা করে। কিন্তু দেখেন, তাদেরকে কিন্তু কোনো অপরাধের জন্য শোকজ দেওয়া হয় না। তাদেরকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রোগ্রামে জয়েন না করে তারা ব্যক্তিগতভাবে অবকাশ যাপনে গিয়েছিলেন বলে তাদের সতর্ক করে দেওয়া হয়েছে, এর বাইরে কিছু না। কিন্তু এখানে একটা প্রশ্ন আসছে, সেটা হলো যে আমরা যে প্রশ্নটা বারবার রাজনৈতিক অঙ্গনে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে, সেটা হলো আপনারা রাজনৈতিক ভাবে গড়ে না ওঠে এখন পর্যন্ত অ্যাক্টিভিজমের উপরে রয়েছে, ওইখান থেকে আপনারা বেরোবেন কবে? মূলত আমরা একটা যে দ্বিধার মধ্যে আছি, যে দেশে তো কোনো সরকার নাই, দেশে কোনো রাজনৈতিক ব্যবস্থা এখন প্রচলিত না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, সরকারের সবাই অংশীদার হওয়া সত্ত্বেও বেশিরভাগ মানুষের পারসেপশন হলো এনসিপি সরকারের অন্যতম বড় স্টেক হোল্ডার্স। এই পারসেপশন থাকার কারণে আমাদের প্রতিটা কর্মকাণ্ড, আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডকে মনে করে তারা হয়তো বা ক্ষমতাকে কাজে লাগিয়ে কাজটা করেছে, তারা হয়তো বা সেই সরকারকে কাজে লাগিয়ে এটা করেছে। এটা একটা আমাদের এই মুহূর্তে একটা দ্বিধার জায়গা। আপনি যেটা বলছেন অ্যাক্টিভিজম থেকে রাজনীতি, আমাদের যেই কর্মকাণ্ড এখন আছেন, এইটাই যখন আপনার যদি একটা নিয়মতান্ত্রিক সরকার ক্ষমতা গ্রহণ করেন, তখন এই কর্মকাণ্ডগুলো একটা বিরোধী দলীয় কর্মকাণ্ড হিসেবে বিবেচিত হবে আপনার কাছে। আপনি তখন বলবেন যে ইউ আর রাইট, তোমরা এই কাজটা ঠিকভাবে করছো। এখন আমাদের এই জায়গাটা যে একই সাথে আপনার যেখানে সরকার নাই, বিরোধী দলের ভূমিকা পালন করছি আমরা, আবার সরকারের ভূমিকাও পালন করছি, এই জায়গার ভিতরে মনে হচ্ছে যে না, আসলে কোনটা অ্যাক্টিভিজম কোনটা রাজনীতি, এটা আপনাদের কাছেও ইভেন আমাদের অনেকের কাছে এই জিনিসটা আপনার স্পষ্ট হচ্ছে না। আর একটা বড় বিষয় আছে
যে রাজনীতি যেটা ভাই বললেন যে অভিজ্ঞতার অভাব আছে, তরুণদের অভিজ্ঞতার অভাব আছে, এটা সত্য। তবে তাদের অভিজ্ঞতার অভাবের কারণে একটা ভালো জিনিসও আছে, তারা অনেকগুলো ডার্টি নোংরা চ্যানেলের মধ্যে ঢুকে নাই। তাদের অ্যাক্টিভিজমটা, মানে আমরা অনেক সময় দেখেন রাজনীতি করলে কিন্তু অনেক কথা বলা যায় না, কারণ তার পার্টির সিদ্ধান্তের দিকে তাকিয়ে থাকতে হয় যে আমার পার্টি এই ব্যবস্থায় কোন দিকে কথা বলছে। সো আমি একটু খুঁজে দেখি যে আমার চিন্তার সাথে পার্টির চিন্তার কোনো ফারাক আছে কিনা। তো কারণ এটা যে কোনো সংগঠন একটা অনিবার্য বৈশিষ্ট্য, এটা ছাড়া সংগঠন টিকে না। রাষ্ট্রের সেম অবস্থা, রাষ্ট্রের অনেক কিছু আপনার বিশেষ জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে, সার্বভৌমত্বের ক্ষেত্রে আপনি সঠিক মনে করলে কিন্তু অনেক সময় বলা যায় না যে ঠিক আছে লেট মি লাইক ওয়েট এন্ড সি দ্যাট কি করে রাষ্ট্র, যেহেতু তারা আমরা তাদেরকে সরকার একটা রাষ্ট্রের গার্ডিয়ান। রাজনৈতিক দলও কিন্তু মানে একটা মিনি গভর্নমেন্টের মতো কাজ করতে হয় তাকে, তার দলের যে সিনিয়র নেতৃত্বের কাছে গার্ডিয়ানশিপ দিয়ে তারা তাদের মতো করে ধীরে ধীরে এগিয়ে যায়। তো সেক্ষেত্রে অ্যাক্টিভিজম হলো আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটা বলে ফেললাম, আজকে মনে হয়েছে যে আমি এটা করবো, এটা করে ফেললাম। কিন্তু রাজনীতিতে সাধারণত মানুষ প্রত্যাশা করে যে তারা একটা সংঘবদ্ধভাবে দলের যে ন্যারেটিভ, দলের যে স্ট্রাকচার সেটা মেনে চলবে। তো সেটার জন্য এটা একটা আমার মনে হয় পদ্ধতিগত ব্যাপার, প্র্যাকটিসের ব্যাপার আছে। এটা সময় দিতে হবে, এটা সময় দিলে ধীরে ধীরে এই ভুল করবে, ভুল থেকে শিক্ষা নেবে, শিক্ষা নিয়ে কিভাবে শৃঙ্খলা মেনে চলবে, গঠনতন্ত্র মেনে চলবে, সেই ধারাবাহিকতা তৈরি হবে। তখন আমরা বলতে পারবো যে তরুণরা আসলে রাজনৈতিক হয়ে উঠছে। বাংলাদেশে আগামীতে অনেক ধরনের রাজনৈতিক সংকট তৈরি হতে পারে বলে মনে করছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন যে সেই সংকট থেকে আগামীতে 111 কিংবা ফেসিবাদের পরিস্থিতিকে আমাদের নিয়ে যাওয়া হতে পারে। এটা একটা দিক। আরো অনেকেই উনি একটু স্পষ্টভাবে বলেছেন, তার বক্তব্য দিয়েছেন। মোট কথা হলো যে রাজনৈতিক সংখ্যাটা কাটেনি, এটা সত্য। যে যাই বলুক না, কিন্তু মানুষে এখনো একটা শঙ্কার মধ্যে রয়েছে সামনের দিনগুলোতে কি হয়। কিন্তু হওয়া উচিত ছিল কি? হওয়া উচিত ছিল নির্বাচনের চূড়ান্ত রুটম্যাপ ঘোষণা করা হয়েছে, শুধু তারিখটা ঘোষণা করা হয়নি। এই যে অবস্থাটা দাঁড়ালো, নির্বাচনের ব্যাপারে স্পষ্ট হয়েছে, কিন্তু লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে প্রশ্ন উঠেছে। বিএনপি ছাড়া সব দলই এই নিয়ে আশঙ্কা প্রকাশ করছে আসলে নির্বাচনের সেই পরিবেশটি তৈরি হবে কিনা। এর মানে হলো, আমি যেটা আপনাকে জানতে চাচ্ছি, যে এই ধরনের একটা শঙ্কা, একটা আশঙ্কা, একটা দুদুল্যমানতা মানুষের মধ্যে কেন কাজ করছে? সরকার যেখানে বারবার উচ্চারণ করেছে নির্বাচন হবেই, এর বাইরে তারা একদিনের ক্ষমতা থাকতে আগ্রহী নয়, আমরা দেখেছি যে সেক্ষেত্রে উল্টো বারবার তাদেরকেই আপনার বসানো হলো যে না আপনি নির্বাচন দিবেন কি দিবেন না। তো এতটুকু অগ্রসর হওয়ার পরও আমরা দেখেছি রাজনৈতিক দল সে আস্থায় আসতে পারেনি। তো এই জায়গায় আমার মনে হয় জনগণের মধ্যে যেই আপনার যে একটা বিচলিত হওয়া, যে অনেকে আমাকেও প্রশ্ন করছে নির্বাচনকে আসলেই হবে কিনা। তো এই প্রশ্নটা আসলে কেন হচ্ছে? প্রশ্নটা হচ্ছে এই কারণে যে এখানে বড় রাজনৈতিক দল, যদি বলি যে বিএনপি, জামাত ইসলামী, তাদের মধ্যকার দূরত্ব কিন্তু কমছে না, বরং বাড়ছে। আপনি এনসিপির সাথে যদি আপনি চিন্তা করেন, এনসিপির সাথে বিএনপির দূরত্ব বরং অন্যান্য দলগুলোর চেয়ে অনেক কম। কারণ আপনি যদি পিআরের প্রশ্নে বলেন, সংস্কার অন্যান্য পয়েন্টে বলেন, এনসিপি বরং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বিএনপির সাথে আপনার একাত্ম। বেশিরভাগ ক্ষেত্রে আপনি যদি স্পষ্টভাবে দেখেন যে এনসিপি কোনো রেডিক্যাল অবস্থানে যাচ্ছে না। এনসিপি প্রতিটা জায়গায় তার চাওয়া রেডিক্যাল, কিন্তু সে টেবিলে যখন আসে সে একটা আপনার মধ্যবর্তী জায়গায় এসে বিএনপির সাথে আপনার সমঝোতা করে নিচ্ছে, এবং বিএনপিও কিন্তু এটা অ্যাপ্রিসিয়েট করছে। আপনি ঘোষণাপত্র কিংবা এর আগের যেই ঐক্যমত্য কমিশনের যে সংলাপগুলো তো দেখেন। তো সেক্ষেত্রে আপনার বিএনপির সাথে যে জামাতের এবং ইসলামপন্থী যে শক্তিগুলোর একটা দূরত্ব তৈরি হচ্ছে, এইটাই মনে হচ্ছে যে এইটা দূরত্বের একটা, হয়তো বা এখানে পিছন থেকে কেউ কলকাঠি নাড়ছে দূরত্বটা বাড়ানোর ক্ষেত্রে। কারণ এই গণঅভ্যুত্থানের পরে আপনার প্লেয়ার খুব অল্প। আপনি যদি বড় প্লেয়ার চিন্তা করেন, আপনার ইসলামপন্থী শক্তিগুলোর নেতৃত্ব হিসেবে জামাতে ইসলামী, বিএনপি, এবং যদি বলেন তরুণদের নেতৃত্বের সাথে এনসিপির সাথে অন্যান্য যে গণ অধিকার পরিষদ অন্যান্য দলগুলো, এখানে মূলত তিনটা ব্লক যদি একসাথে একটা জায়গায় একমত হয় যে আমরা এখানে কোনো বহিঃশক্তি অথবা কোনো ধরনের ষড়যন্ত্র বরদাস্ত করব না, যে কোনো মূল্যে আমরা রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব, আমরা কি পেলাম না, আমরা কি কতটুকু ছাড় দিলাম না, আমরা এটা 3 গ্রুপের মধ্যে সীমাবদ্ধ থাকবে, তখন কিন্তু বিষয়টা এত সংশয় থাকে না। কিন্তু আমরা দেখি যে এই সংশয়ের জায়গাগুলো, রাস্তাগুলো বরং যত দিন যাচ্ছে একটা শেষ হচ্ছে, নতুন করে তোলা হচ্ছে। তো এই ক্ষেত্রে যদি সমাধান দেখেন, যে আমরা মনে করি যে নির্বাচনের পূর্বে রাজনৈতিক দলগুলো তারা নিজেরা কয়েকবার বসা উচিত। শুধু সরকারি সবসময় আয়োজন করবে তা না, তারা তাদের মতো উদ্যোগ নিয়ে তারা একটা ভালো একটা জায়গায় 3টা দলের 8-10 জন নেতৃত্ব, যে আমরা আসলে কি করতে পারি, এই যে একটা পাবলিক স্পেস আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না। একটা মিনিমাম যেটা দেখতে পাচ্ছি ঐকমত্য কমিশনগুলো দেখা হচ্ছে, বাট সেটাও কিন্তু গভর্নমেন্ট অথবা ঐকমত্য কমিশন তারা এখানে কিউরেট করছেন,
তারা সেখানে আপনি বলতে চাচ্ছেন যে রাজনৈতিক দলগুলি একটা উদ্যোগ নিতে পারে। রাজনৈতিক দলগুলো উদ্যোগটা এখন অনিবার্য এবং তাদের মধ্যকার বোঝাপড়াটা খুবই গুরুত্বপূর্ণ। তাদের সবাইকে একটা জায়গায় একমত হতে হবে যে আপনি ছাড় দেন না আমি ছাড় দেন, এটা আপনার আমার মধ্যে থাকবে, কিন্তু আমরা এখানে তৃতীয় পক্ষকে কোনো ধরনের সুযোগ নিতে দেব না। সেটা হোক আওয়ামী লীগ, হোক সেটা আপনার রাশিয়া, আমেরিকা, ইন্ডিয়া, ইট ডাজন্ট ম্যাটার। আমরা যারা বাংলাদেশে আছি, যারা অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছি, রক্ত দিয়েছি, আমরা আমাদের মধ্যে ঠিক করে আমাদের শাসনতান্ত্রিক কাঠামো ঠিক করে ফেলবো। এই বোঝাপড়াটা হয়ে গেলে আমার মনে হয় সংশয় কেটে যাবে। আলাউদ্দিন মোহাম্মদ এবং এজমল হোসেন পাইলট, আপনারা দুজনেই আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। Thank you. প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।